পথ চলার প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে নতুন গন্তব্যে, নতুন অভিজ্ঞতায় এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমূল্য মুহূর্তে। আজ আমরা এসেছি বঙ্গোপসাগরের কোলে প্রকৃতি আর ইতিহাসের অপূর্ব মিলনস্থল ভাইজ্যাকে। আজকের ভিডিওতে আমরা ইয়ারাদা বিচের ঢেউয়ের ছন্দে তাল মেলানো থেকে শুরু করে ইতিহাসের ছোঁয়া পেতে যাব এয়ারক্রাফট মিউজিয়াম আর সাবমেরিন মিউজিয়াম, যেখানে প্রতিটি ইস্পাতের গায়ে লেখা আছে বীরত্ব আর গৌরবের কাহিনী। এছাড়াও এই সফরের প্রতিটি মুহূর্তে থাকবে আমাদের পরিবারকে নিয়ে আনন্দের কিছু নিখুঁত সময়, কারণ শেষ পর্যন্ত কোনো জার্নির আসল সৌন্দর্য শুধু প্রকৃতিতে নয়, থেকে যায় স্মৃতিতে, গল্পে আর হৃদয়ের গভীরে। হ্যালো, সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে, ট্রাভেল উইথ অহনাবিক চ্যানেলে। আজকে 22শে ফেব্রুয়ারি 2025 এবং আমরা দাঁড়িয়ে আছি ভাইজ্যাকের একটা এয়ারবিএনবি প্রপার্টিতে। তো আমরা তো একদম রেডি হয়ে গেছি বিচ লুক নিয়ে। এবার আমরা বেরিয়ে পড়বো। ফ্যামিলি অলরেডি নিচে পাঠিয়ে দিয়েছি, গাড়ি এসে গেছে। সবার ফার্স্টে আমরা করব লাঞ্চ, কারণ এখন বাজছে 1টা, এবং তারপরে আমরা কিছু কাছাকাছি সাইট সিন করব। যারা ভাবছেন হঠাৎ করে ভাইজ্যাকের এয়ারবিএনবি কোথা থেকে এলো, তাদের জন্য আমাদের রিকোয়েস্ট, আপনারা আগের এপিসোডটা অবশ্যই দেখুন, যেখানে কভার করা আছে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স, ট্রেন এক্সপিরিয়েন্স। আমরা হাওড়া থেকে কিভাবে ভাইজ্যাক এসেছি, হাওড়া মাইসোর এক্সপ্রেস করে, সুপারফাস্ট এক্সপ্রেস করে, সেই ডিটেলস সেখানে আছে। তো যারা এখনও সেটা দেখেননি, অবশ্যই সেটা আগে দেখুন, তাহলে আমাদের এই ভিডিওর সাথে কানেক্ট করতে আপনাদের সুবিধা হবে। চলুন। সবাই তো গাড়িতে চেপে গেছে দেখছি। কি গো, সব গাড়িতে চেপে গেছো? কেমন এক্সাইটেড? গাড়িতে চেপে গেছি, এটাই সব থেকে মজা হচ্ছে, সামনে আবার দুজন বসে যাচ্ছে। এখানে কিন্তু লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে এখানে কোনো রকমের সিট বেল্টের কোনো প্রচলন নেই। সামনে তো দুজন বসছে ঠিকই আছে, সিট বেল্টের কোনো দরকার নেই। পেছনে অলরেডি আরও দুটো জায়গা আছে, মানে এটা 10 সিটার যেহেতু গাড়ি, পেছনে আরও 2 সিটার জায়গা আছে। অনা বললো যে আমি সামনেই বসবো। না, আমি বলি। হ্যাঁ, তুই বলেছো। এখন আপনাদের সামনে বলছে, এখন বলছে একটু বলে সামনেই বসবো আমি। যাই হোক, এখন যাচ্ছি সবার আগে যেটা পেট পুজো করতে। ট্রেন জার্নি করার পর খুবই টায়ার্ড, ফুয়েল দিতে হবে, ফুয়েল, শরীরে ফুয়েল লাগবে। আমাদের কি প্ল্যান ছিল, কি খাওয়ার? ধোসা দিয়ে করার। এখানে সব বাঙালি খাবার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু এখন দুপুরবেলা নাকি ধোসা পাওয়া যাবে না। তো অগত্যা এখন আমাদের ওই ভাত ডাল খেতে হবে। চলে এসছি রেস্টুরেন্ট, আর ওয়েট হচ্ছে না, খিদে পেয়েছে খুব, তাড়াতাড়ি যাই। চলে খাওয়ার থালা এসে গেছে। এখানে আমরা থালি সিস্টেম নিয়েছি বেসিক্যালি। তো ওদের নেওয়া হয়েছে রাইস থালি, তার মধ্যে রাইস, 3 রকম তরকারি, মানে ডাল, তরকারি, আর এটা অ্যাকচুয়ালি ওখানে এটা পড়েনি, দিচ্ছে বললো, আর ডাল আর দই আর এই পেঁয়াজ। আর আমি ভাত খাবো না বলে রুটি নিলাম, 2টো রুটি নিয়েছি। এই যে আলু ভাজাটা আমার চলে এসছে। আলু তো ভাজা না, এটা অ্যাকচুয়ালি আলু আর ফুলকপি ভাজা। হ্যাঁ, আলু ফুলকপি ঢ্যাঁড়স ভাজা। ইচ্ছা করে একটা ভেজ রেস্টুরেন্টে এলাম, ননভেজ এলাম না। তো আমি লাস্ট কদিন ধরে আমি শুনছি আর ইনস্টাগ্রাম এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খবরটা দেখছি যে চিকেন খেতে একটু অ্যাভয়েড করতে বলছে, সেই জন্য আমরাও চিকেনটা একটু অ্যাভয়েড করছি আর কি। এখন বার্ড ফ্লু আবার বেড়েছে। এখানে প্রচুর ননভেজ রেস্টুরেন্টস আছে, আপনারা চাইলে কিন্তু সেটাও যেতে পারেন। হ্যাঁ, এই লোকেশনের সামনেও দেখতে পাচ্ছি অনেক রেস্টুরেন্ট আছে, মানে উল্টো দিকেই দেখতে পাচ্ছি প্রচুর। এখানে আশেপাশে 5-6টার মতো রেস্টুরেন্ট আছে, তো এটাই খেতে কোনো ব্যাপার নেই। জায়গাটার নাম হচ্ছে আলিপুরম। এটা ওই আমাদের এয়ারবিএনবিটি আছে, ওখান থেকে ইয়ারাদা বিচ যাওয়ার পথেই পড়ে। যাই হোক, পরবর্তী খেয়ে নিই, খেয়ে আবার জার্নি কন্টিনিউ করে কথা বলছি। পেট পুজো কমপ্লিট, এবার গাড়িতে চেপে ডেস্টিনেশন ইয়ারাদা বিচ। ইয়ারাদা বিচ যাওয়ার কথা ছিল টার্গেট, কিন্তু দাদা বললেন যে এখন যাওয়া উচিত হচ্ছে লাইট হাউসটা, আমাদের ডলফিন নোজ লাইট হাউস। ওই লাইট হাউসটা অ্যাকচুয়ালি 3 থেকে, মানে বিকেল 3টে থেকে 5টা পর্যন্তই খোলা থাকে, মানে 2 ঘন্টার জন্য খোলা থাকে। তো ওটা দেখে বাকিগুলো করা যাবে, সেই কারণে বললেন, দাদা সাজেস্ট করলেন আমাদের দাদা হচ্ছে এই আমাদের ড্রাইভার দাদা মধুসূদন।
দাদা আপনি বাঙালি? উড়িষ্যা। ও দাদা উড়িয়া, আচ্ছা। এই ভাইজ্যাক ট্রিপটা কিন্তু আমাদের রহনার জন্য কিন্তু ফার্স্ট টাইম নয়, এটা আমার আর রহনা অলরেডি ভাইজ্যাকে আসা আছে। 2021 সালের ডিসেম্বরে আমরা এসেছিলাম অলরেডি ভাইজ্যাকে, সেটা কিন্তু বাইকে করে কলকাতা টু ভাইজ্যাক পুরো একটা বাইক ট্রিপ ছিল আমাদের। কিন্তু সেই সময় এই ইয়ারাদা বিচ আর ডলফিন নোজটা আসা হয়নি, কভার করা হয়নি আমাদের। না তখন ব্লগিংও করতাম না, হ্যাঁ। তাই এইবারটা এই মানে ইয়ারাদা বিচ আর ডলফিন নোজ যাওয়ার ইচ্ছাটা আমার প্রখর ছিল, মানে খুব ইচ্ছে ছিল এই পার্টটা আমরা যাই। এই যে সোজা যে পাহাড়টা দেখা যাচ্ছে এইদিকে, এই পাহাড়ে আমাদের এখন চড়াই করতে হবে। এই পাহাড়টাই নাম হচ্ছে অ্যাকচুয়ালি ডলফিন পাহাড়, মানে আমরা ডলফিন পাহাড়ে চড়াই করব, দিয়ে লাইট হাউসে গিয়ে পৌঁছাবো। যেহেতু 2:30 মতো বাজে, হাতে এখনও সময় আছে, কারণ ডলফিন নোজ খুলতে মানে লাইট হাউসটা খুলতে অ্যাকচুয়ালি টাইম আছে আধা ঘন্টা, আর 3টের সময় যেহেতু খোলে, তাই দাদা বললেন আবার প্ল্যান চেঞ্জ। তো এখন যাচ্ছি ইয়ারাদা বিচে, ওখানে কিছুক্ষণ সময় কাটাবো, আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট যেটুকু হয় সময় কাটাবো, কাটিয়ে আমরা আবার ব্যাক করবো এইখানেই আমাদের ডলফিন নোজ লাইট হাউসে। এই চারদিকে আসার রাস্তাটা কিন্তু চারদিকে পুরো নেভাল অফিসারদের কিন্তু ঘর অফিস সব কিছু, মানে পুরো নেভি এরিয়া। এই চলে এসেছি, কথা এই সামনে ইয়ারাদা বিচ দেখা যাচ্ছে উপর থেকে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে শেষমেশ আমরা এসে পৌঁছালাম ইয়ারাদা বিচে। চারপাশে সবুজ পাহাড় দিয়ে ঘেরা অন্যতম সুন্দর এবং শান্ত জায়গা হলো এই ইয়ারাদা বিচ। বিশাখাপত্তনম শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত এই বিচটি তুলনামূলকভাবে কম ভিড় দেখা যায়। তাই যারা শান্ত পরিবেশে প্রকৃতিকে উপভোগ করতে চান তাদের জন্য এটি পারফেক্ট জায়গা। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ইয়ারাদা বিচে এবং দেখতেই পাচ্ছেন চারিদিকে পাহাড়ে মোড়া অসাধারণ বিচ, মারাত্মক ঢেউ, ভিউ তো আপনারা দেখলেনই। এবং আরেকটা যেটা সুন্দর লাগছে, এখান থেকে সারি সারি যে তাল গাছ, এখান থেকেও ভিউটা অসাধারণ। শুধু যে সমুদ্রের ভিউ দারুণ তা না, এই যে আমাদের স্থলের ভিউ অসাধারণ। আর পাহাড়ে ঘেরা দূরে একটা আবার জাহাজ দেখা যাচ্ছে, আমি জানি না গোপ্রোতে মনে দেখা যাচ্ছে না, ওই দূরে একটা জাহাজ আসছে দেখা যাচ্ছে, অপূর্ব। আর এই সব কিছুর সাথে আমাদের তাল মিলিয়েছে এখানকার ওয়েদার, মাঝে মাঝে রোদ হচ্ছে হালকা, মাঝে মাঝে হচ্ছে না, এরকমভাবে মানে দারুণ দারুণ। ভাইজ্যাগেই পসিবল যে পাহাড় আর সমুদ্র একসাথে এনজয় করছি দুটো। এই পাহাড়টার নাম কিন্তু ডলফিন পাহাড়, পাহাড়টার আকারটা ডলফিনের মতো, সেই জন্য নাম এরকম দেওয়া হয়েছে। ইয়ারাদা বিচ আমরা লাস্ট টাইম আসিনি, এবারে বুঝতে পারছি না এসে ভুল করেছিলাম, আর সেই ভুলটা এবারে আমরা শুধরে নিলাম। এবারে যাই হোক, এবার থেকে এখান থেকে আমরা বেরিয়ে গিয়ে যাবো ডলফিন নোজ লাইট হাউসে। ওটাও একটা অপূর্ব জায়গা, তো আরকে বিচ বা বাকি যে বিচগুলো আছে তার থেকে কিন্তু অনেকটাই শান্ত, যেহেতু এটা একটু দূরে সেই কারণে একটু লোকজন একটু কম এখানে আর কি। আসার রাস্তাটাও অসাম, ফাটাফাটি রাস্তা, আবার ওই রাস্তাতেই ব্যাক করবো। যাওয়ার পথে কিন্তু উপর থেকে ভাইজ্যাক সিটা দেখা যাচ্ছিল। আমার ড্রোন ভিউ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখানে ড্রোন শট নেওয়া যাবে না, পুরোটা নেভাল এরিয়া, নেভি এরিয়া যেটা, সেই কারণে ড্রোন শট নেওয়া যাবে না। দেখো জল চলে আসে, জল জুতো ভিজে গেলে কিন্তু সে সমস্যা। মেঘার পুরো ভিজে গেছে, ওই দেখো ওখানে অতটা চলে গেছে, মেঘা যেখানে যাচ্ছে ওখানে বেশি জল চলে যাচ্ছে। এখানে আপনি প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি বিশেষভাবে প্রস্তুত করা সুস্বাদু চিকেন কাবাব অবশ্যই ট্রাই করবেন। এর মধ্যে চিকেনের কাবাব তৈরি হচ্ছে, ওই যে কাবাব ওটা এর মধ্যে করে দিয়ে করছে, নারকেলের মধ্যে করে। যেহেতু আমরা কিছুক্ষণ আগেই লাঞ্চ সেরে নিয়েছি, তাই কাবাব না খেয়ে সরাসরি রওনা দিলাম লাইট হাউসের উদ্দেশ্যে। প্রায় 5-6 মিনিট গাড়ি চড়ে আমরা পৌঁছে গেলাম এন্ট্রি গেট। এখানে একটা নেভাল পুলিশ দিয়ে গার্ডেড এন্ট্রি পয়েন্ট আছে, সেখানে নেমে এন্ট্রি করাতে হলো।
অ্যান্ড অবভিয়াসলি সেখানে ক্যামেরা অ্যালাউড নয়। তো এন্ট্রি করার পর আমরা আবার যাচ্ছি ভেতর দিয়ে লাইট হাউসের দিকে। এন্ট্রি করার জন্য একটা আই কার্ড লাগলো, আমরা আধার কার্ড শো করেছি এবং একজন আধার কার্ড দিলেই হবে এবং নাম ডিটেলস এগুলো সব নোট ডাউন করে নিলাম, আর কজন মনে হয় ট্রাভেল করছে সেটা লিখে নিলাম। আর একটা ফোন নাম্বার, কোনো টাকা পয়সা লাগে না, কিচ্ছু লাগে না। ঢুকে গেছি ডলফিন লাইট হাউসের এন্ট্রি গেট দিয়ে। টিকিট কাটতে হলো, টিকিট হচ্ছে 10 টাকা পার হেড, আর আমাদের যেহেতু ক্যামেরা আছে 20 টাকা ফর স্টিল ক্যামেরা, আর ভিডিও ক্যামেরার জন্য 25 টাকা। তো আমাদের টোটাল সব মিলে 115 টাকা টিকিট কেটে এবার আমরা হেঁটে হেঁটে ঢুকছি। এই ডলফিন হাউসে এসে একটু ড্রোন ওড়ানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু এই পুরো এরিয়াটা একটু আগে যেটা বললাম না, পুরোটা নেভি এরিয়া, পোর্ট এরিয়া, যেহেতু এখানে কোনোভাবে ড্রোন অ্যালাউ করছে না। কপাল ভালো ছিল ইয়ারাদা বিচে কোনো প্রবলেম হয়নি। প্রচুর লোক এসছে, প্রচুর, উপরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, বিভৎস লোক এসছে। আরকে বিচ থেকে 15 কিলোমিটার দূরে এবং 174 মিটার উঁচু পাহাড়ের উপর অবস্থিত এই লাইট হাউসটি। বেশ কিছু সিঁড়ি বেয়ে উপরে উঠলেই ভিউটা জাস্ট দেখুন, মানে এন্ডলেস সমুদ্র। ওদিকে পুরো মানে সমুদ্র কোথায় শেষ দেখা যাচ্ছে না, আকাশ আর সমুদ্র মিলে গেছে। আর এই দিকে পুরো ভাইজ্যাক শহর, কয়েকটা জাহাজও দেখা যাচ্ছে মাঝখানে, অপূর্ব সুন্দর। আর চূড়ান্ত হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। উপরে বিস্তৃত নীল আকাশ, চারপাশের শান্ত প্রকৃতি আর বঙ্গোপসাগরের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করার জন্য এটি সত্যিই অসাধারণ একটি জায়গা। ডলফিনের নাকের মতো আকৃতির এই পাহাড়টির কারণেই এর নাম রাখা হয়েছে ডলফিনস নোজ লাইট হাউস। একটু আগে ওখানেই কিন্তু আমরা ছিলাম, এর পাশেই হচ্ছে ইয়ারাদা বিচ। এই একটা ছোট্ট ছোট্ট পাহাড়, টিলা বলা যেতে পারে, সেটা আছে এখান থেকে দেখা যাচ্ছে। এই টিলাটা যদি না থাকতো তাহলে পুরো ইয়ারাদা বিচ দেখা যেত আর কি। আমরা ইয়ারাদা বিচ থেকেও এটা দেখতে পাচ্ছিলাম না ওই টিলাটার কারণে, পাহাড়টার কারণে, ছোটো পাহাড়টার কারণে। তো ওটা অনেক লেস ক্রাউডেড একটা আর কি বিচ। ওখানে তো আমরা দারুণ এনজয় করলাম, আপনারা দেখলেনই। ওই যে এইটা হচ্ছে পুরোটা ডকইয়ার্ড, আর তার পেছনে হচ্ছে ভাইজ্যাক সিটি। আর পেছনে এখান থেকে দারুণ সত্যি উপরে আসা সত্যি ডিজার্ভ করে। একবার তো যারা কষ্ট করে হেঁটে সিঁড়ি বেয়ে আসা সম্ভব হয় তারা অবশ্যই আসতে হয়। মাঝখানে এটা কি রামসেতুর মতো, হাফ রামসেতু? ওই দূরে একটা পালতোলা জাহাজ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই জিনিসটা কি, কেউ যদি জানেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এই যে লাইনটা যেটা গেছে, এই লাইনটা তো, হ্যাঁ। এই লাইট হাউসের আলো এতটাই শক্তিশালী যে এটি সমুদ্র থেকে প্রায় 64 কিলোমিটার দূর থেকেও স্পষ্টভাবে দেখা যায়, যা জাহাজের যাত্রীদের জন্য অত্যন্ত কার্যকর। যাই হোক, এখানে দুর্দান্ত কিছু মুহূর্ত কাটিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। লাইট হাউস দেখে এবারে আমাদের আবার জার্নি কন্টিনিউ হলো টুয়ার্ডস আরকে বিচ। আরকে বিচে যদিও বা আমাদের আরকে বিচের কাছে যাওয়ার ইচ্ছা ছিল ফিশ হারবারে, কিন্তু ফিশ হারবারে অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে এখন বিকেলবেলা কোনো মাছ আসবে না, তাই তো? অ্যাকচুয়ালি আমরা যখন এসেছিলাম লাস্টবারে তখন সকালের দিকে গেছিলাম, ওই জন্য অনেক অনেক মাছ পেয়েছিলাম, ওই জন্য যাওয়ার খুব শখ ছিল। আমার একটু না করছিলাম এই কারণে, খুব গন্ধ হয়, মানে মারাত্মক সেই শুকনো মাছ বা পচা মাছের গন্ধ হয়। আমার যাওয়ার ইচ্ছা ছিল না, ওর খুব যাওয়ার ইচ্ছা ছিল আরেকবার মেমোরিটাকে আবার রিক্রিয়েট করতে। এসেছি আরকে বিচ, ডান দিকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে। ভাইজ্যাক ঘুরতে আসলে জেনারেলি সবাই আরকে বিচের পাশে আসতে সবথেকে বেশি থাকা পছন্দ করে, এই জন্য এখানে ভিড়টা সব থেকে বেশি। প্রচুর প্রচুর অপশানস আছে এখানে থাকার জন্য, মানে আরকে বিচে থাকার অপশানও প্রচুর। এছাড়া আরকে বিচ ছাড়াও আরেকটা থাকার ভালো জায়গা হচ্ছে আমাদের ঋষিকুণ্ড বিচ। এসে গেছি দ্য মোস্ট ফেমাস রামকৃষ্ণ ব্রিজ, দ্যাট ইজ আরকে বিচে। না নেমে কি পারা যায়? এখানকার ভাইজ্যাকের মেন অ্যাট্রাকশন এটাই, লোকে এখানে থাকার জন্য হোটেল বুক করে, কত দাম এই হোটেলগুলোর। তো সেইখানে একটা সামনে থেকে ভিউ দেখবো না এসে, চলুন যাওয়া যাক। বিশাখাপত্তনমের অন্যতম জনপ্রিয় সৈকতগুলির মধ্যে একটি হলো এই রামকৃষ্ণ বিচ। একদিকে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ নীল জলরাশি আর অন্যদিকে শহরের মনোরম দৃশ্য। এই জায়গাটা সত্যিই যেন এক স্বপ্নের মতো। রামকৃষ্ণ বিচের সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো এই বিকেলবেলা।
সমুদ্রের হাওয়া, ঢেউয়ের মৃদু গর্জন আর সূর্যাস্তের অপূর্ব দৃশ্য। এখানে এসে সত্যিই মনে হয় প্রকৃতির শুদ্ধ সৌন্দর্যের মাঝে হারিয়ে যাওয়া যায়। কিছুক্ষণ আরকে বিচে টাইম কাটালাম আর কি, বেশিক্ষণ কাটানো যায়নি। এখানে ভিড়ও হয়ে গেছে অনেকটা, আর অলরেডি আমরা একটা খুব সুন্দর সময় কাটিয়ে এসেছি। ইয়ারাদা বিচে অনেকক্ষণ ছিলাম ওখানে, তো জন্য এখন মিউজিয়ামগুলোতেও যেতে হবে। তো এখানে আর বেশিক্ষণ ওয়েট করলাম না, মিউজিয়ামে চলে যাচ্ছি ডাইরেক্ট। তবে যেটুকু টাইম কাটালাম সেটুকু কিন্তু একদম অসাম। সি বিচ তো খুব সুন্দর, সমুদ্রে যথেষ্ট ঢেউ আছে, কিছু ছবি তুললাম। চলুন এখান থেকে বেরিয়ে যাই তাহলে। আর ফার্স্টে হয়তো সাবমেরিনেই যাব, দেখা যাক কি হয়। সবাই মিলে ঠিক করলাম প্রথমেই যাব এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে, কিন্তু ভেতরে ঢোকার আগে সারাদিনের ধকল কাটাতে রাস্তার ধারে একটা করে ঠান্ডা ডাবের জল খেয়ে চলে এলাম এয়ারক্রাফট মিউজিয়ামের টিকিট কাউন্টারের সামনে। আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম এয়ারক্রাফট মিউজিয়ামে। বড়দের টিকিট 70 টাকা করে আর ছোটদের 40 টাকা করে। এবার আমরা এগিয়ে যাচ্ছি এয়ারক্রাফট মিউজিয়ামের দিকে। চলুন আপনাদেরও দেখাই। TU-142 এই এয়ারক্রাফটটি 29 বছর ধরে পরিষেবা দেওয়ার পর এইখানে এয়ারক্রাফটটিকে স্থানান্তরিত করে রাখা হয়। এর ঠিক উল্টো দিকেই রয়েছে সাবমেরিন মিউজিয়াম। এই পুরো দুটো মিউজিয়ামেই এই এয়ারক্রাফটের ভেতরে এবং সাবমেরিনের ভেতরে কি কি জিনিসপত্র ইউজ করা হয়, তারা কিভাবে থাকেন যারা চালক হন, এবং আর কি কি এক্সট্রা অ্যাক্সেসরিজ আছে সেইগুলো নিয়েই এই দুটো মিউজিয়াম। চলুন তাহলে ভেতরে গিয়ে আমরা বাকি পার্টসগুলো দেখি। সুন্দর করে কিন্তু সাজানো সমস্ত ইকুইপমেন্টস, এবং সাইডে পুরো সুন্দর করে এক্সপ্লেনেশনসও দিয়ে দেওয়া আছে, মানে খুব সুন্দর গোছানো। আমাদের নিউ টাউনে একটা এরকম এয়ারক্রাফট আছে, ছোট্ট, একদমই ছোট, জাস্ট প্লেন আছে ওটাই। বাট এখানে আরও সুন্দর করে পুরো ডিটেলস, অনেক বড়, অনেকটাক্ষণ ধরেই হাঁটছি আমরা। আর একটা কথা বলে দিই, আমরা এয়ারক্রাফটের টিকিট তো 70 টাকা অ্যাডাল্টের, কিন্তু আমরা যেহেতু এয়ারক্রাফট আর সাবমেরিন একসাথে কাটলাম, ওই জন্য সেক্ষেত্রে আমাদের 100 টাকা করে পড়লো পার হেড, এবং আমাদের ক্যামেরার 50 টাকা আলাদা নিয়েছে। আমাদের 750 টাকা টোটাল টিকিট প্রাইস হয়েছে আর কি। সামনের পোর্শনটা কিন্তু ঢুকে একটা মিউজিয়াম, সেটা কমপ্লিট হলো। এবার এখান থেকে বেরিয়ে আমরা এবার সিঁড়ি দিয়ে উঠে ওই যে এয়ারক্রাফট রাখা আছে TU-142, তার মধ্যে যাব। আমি আমার টিমের সাথে এগিয়ে যাচ্ছি এয়ারক্রাফট মিউজিয়ামের দিকে। হাউস দ্য জোশ! Welcome to the inner part of TU-142. পুরো অরিজিনাল একটা এয়ারক্রাফট। ভেতরে ঢুকলেই আপনি দেখতে পাবেন বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম, যা একসময় শত্রুর গতিবিধি নজরদারির জন্য ব্যবহৃত হতো। এই ককপিটে বসেই পাইলটরা একসময় আকাশের যুদ্ধের পরিকল্পনা করতেন। এটি সত্যিই দেখার মতো। এই এয়ারক্রাফট মিউজিয়াম শুধু একটি পর্যটন স্থল নয়, এটি আমাদের দেশের প্রতিরক্ষা শক্তির একটি গর্বের প্রতীক। এই মিউজিয়ামের বাইরের অংশটাও দারুণ। বিশাল যুদ্ধ বিমানটির সামনে দাঁড়িয়ে আপনি চাইলে দুর্দান্ত কিছু ছবি তুলতে পারেন। এয়ারক্রাফট মিউজিয়াম দেখে এবার আমরা বেরিয়ে গেছি। ভেতরে ছোট ছোট কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, তবে ভিডিওতে যতই দেখায় না কেন আপনাদেরকে কিন্তু আসতে হবে। এখানে না আসলে এই ফিলটাই পাবেন না, এত সুন্দর জিনিসটা। তো আর দেরি করব না, অনেকক্ষণ থেকে বেরিয়েছি, অনেকক্ষণ ধরে ঘোরা বেড়ানো হচ্ছে। তো আমরা এবার উল্টো দিকেই ঠিক সাবমেরিন মিউজিয়াম আছে, যেটা টিকিট অলরেডি আমাদের কাটা আছে, তো আমরা সেখানে এগিয়ে যাব। তো এখান দিয়ে এক্সিট, আর পাশে একটা হেলিকপ্টার মিউজিয়াম হচ্ছে, ওটা সম্ভবত এখনও আন্ডার কনস্ট্রাকশন। তো পরে আমাদের ভিডিও দেখে পরে যদি কেউ আসেন তাহলে ওটাও অবশ্যই ভিজিট করবেন। আই হোপ ইন্টারেস্টিং হবে খুব ওটাও। ঢুকে গেছি সাবমেরিন মিউজিয়ামে। এই পেছনেই সাবমেরিন দাঁড়িয়ে আছে, তো একটা লম্বা লাইন পড়েছে আর কি। যদিও এটা আগের বার যখন এসেছিলাম তার থেকে অনেক কম, আগের বার আমরা এটা 1.5 ঘন্টা লাইন দিয়ে দেখেছিলাম। এই এখনই ঢুকবো আমরা। সাবমেরিন আগে ভিড়টা দেখাও, প্রচুর লোড হয়ে গেছে, সাবমেরিন ডুবে যাবে মনে হচ্ছে। কোনো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কেউ একজন এসছে, অনেক একসাথে অনেকে এসছে। এই INS পুরশুরা S-20 ভারতীয় নৌবাহিনীর একটি কালভারি ক্লাসের ডিজেল ইলেকট্রিক সাবমেরিন,
যা ভারতের চতুর্থ সাবমেরিন। এটি 31 বছর ধরে ভারতীয় নৌবাহিনীতে কাজ করে। এরপরে 2001 সালে এই মিউজিয়ামে স্থানান্তরিত করা হয়। ঢুকে গেছি সাবমেরিনের ভেতরে। এবার আপনারা এক্সপিরিয়েন্সটা নিন, ভেতরে কি আছে। এত যন্ত্রপাতি তো নাম জানা মনে রাখাও সম্ভব না, জানাও সম্ভব না আমাদের পক্ষে এখন। ওইদিকেও কিন্তু অনেকটা মেশিন আছে এক্সটেন্ডেড, আর এখানে এরকম মডেলগুলো বানিয়ে একটা আইডিয়া দেওয়া আছে কোথায় কীরকম কাজ হয় আর কি। ভারতীয় নৌবাহিনী ব্যবহৃত প্রযুক্তি এবং ভারতের উন্নয়ন সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য তৈরি করা হয় এই মিউজিয়াম। এখানে এমন কিছু নিদর্শন, ছবি এবং ম্যানিকুইন রয়েছে যা যোদ্ধাদের শক্তি, ত্যাগ এবং দেশপ্রেমের গল্প ভাগ করে নেয়। সীমিত স্থান এবং শত শত ফুট জলের নিচে বেঁচে থাকা কতটা কঠিন হতে পারে সেটা এখানে আসলে স্পষ্ট বোঝা যায়। মাথা নিচু করে যাবে। কত ছোট ছোট কম্পার্টমেন্ট, একদম কম্প্যাক্ট একদম জায়গা। এরকমই কিন্তু থাকে, অরিজিনালটাই এখানে করা একদম। এটা ক্যাপ্টেনের থাকা শোয়ার বিছানা দেখেছো কইটুকু? পা ফোল্ড করে শুতে হয়। হ্যাঁ, এমন শুধু হয় তো। এমন ধরনের মিউজিয়াম কেবল কিছু জ্ঞান অর্জনের জন্যই নয়, বরং আমাদের দেশের জন্য এবং আমাদের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন, এমনকি জীবন দিয়েছেন, তাদের প্রতি দেশপ্রেম এবং গর্বের অনুভূতি পুনরুজ্জীবিত করার জন্য আবশ্যক। দেখা হয়ে গেল সাবমেরিন মিউজিয়াম, এবার বেরিয়ে যাচ্ছি। আজকে তো এতটাই মনে হচ্ছে, আর তো কিছু ঘোরার নেই। আরো চাকরি করতে আসা। চাকরি করতে বাবারে। তো আমরা তো সপরিবারে সাবমেরিন মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম সব দেখে কমপ্লিট করলাম। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, খুব সুন্দর একটা দিন কাটানোর পর। এবং এর পরের ভিডিওতে আমরা আরও কিছু ভাইজ্যাগের সাইট সিন কভার করব, সেগুলো খুব শীঘ্রই আপনাদের সামনে আসবে নেক্সট এপিসোডে। তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের সবার তরফ থেকে আজকের দিনের জন্য টাটা।